একটা নির্জন গ্রামে এমন একটা ভয়ঙ্কর কুয়ো রয়েছে যার মধ্যে বসবাস করে মানুষ খেকো নরখাদক। প্রত্যেক পূর্ণিমা অর্থাৎ লাল চাঁদের রাতে তাকে একজন করে জীবিত মানুষকে উৎসর্গ করতে হয়। গ্রামে ঘুরতে এবং বিভিন্ন কাজে আসা মানুষদেরকে টার্গেট করে ওই নরখাদক এবং তাদেরকে বন্দি করে রেখে একে একে ওই নরখাদকের কাছে অর্পণ করা হয়। এরকমই একটা পৌরাণিক প্রত্যন্ত গ্রামে একটা মেয়ে বিশেষ একটা কাজে গিয়ে ফেঁসে যায় এবং তারপর তার সাথে এমন এমন গা হিম করা সব ঘটনা ঘটতে থাকে এবং এমন সব মাস্টারপিস লেভেলের রহস্য বেরিয়ে আসে তা কল্পনারও বাইরে। মেয়েটি কি পেরেছিল সেখান থেকে বেঁচে ফিরতে? আজ এটাই দেখতে চলেছি। আশা করি তোমাদের এই গল্পটা অনেক ভালো লাগবে। হান্টিং কটেজ তোমাদের জন্য নিয়ে এসেছে এরকমই একটা মাস্টারপিস লেভেলের হরর থ্রিলার মুভি দ্য ওয়েল। মুভি শুরু হয় সাল 1993। চারিদিকে পাহাড় এবং গভীর জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা, আর সেই রাস্তাতেই একটা গাড়ি যার ভেতরে রয়েছে লিজা নামের একটা মেয়ে। আসলে লিজা হলো একজন রিস্টোর আর্টিস্ট। রিস্টোর আর্টিস্ট তাদেরকে বলা হয় যারা কোনো পুরনো বা নষ্ট হয়ে যাওয়া ছবিকে পুনরায় তৈরি বা রিকভার করে। লিজার বাবাও একজন বিখ্যাত রিস্টোর আর্টিস্ট, আর এই জন্য লিজা ইতালির একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল শ্যাম্বুচি যাচ্ছে একটা পেন্টিং রিস্টোর করতে। আসলে এই কাজটা ছিল লিজার বাবারই করার কথা, কিন্তু তার বিশেষ কোনো কাজ থাকায় সে আসতে পারে না এবং সে লিজাকে এখানে পাঠিয়ে দেয়। তো লিজা গাড়িতে যাওয়ার সময় তার সাথে পরিচয় হয় ক্রেসি, ম্যাডিসন এবং টনি নামের কয়েকজন বান্দার সাথে। তারা জানায় তারা হলো বায়োলজিস্ট, মানে যারা গাছপালা নিয়ে গবেষণা করে এমন। তারাও সাম্বুচি গ্রামে যাচ্ছে যেখানে তারা কিছু গাছপালা এবং সেখানে থাকা জীবজন্তুর ওপরে গবেষণা করবে, মানে ট্যুরিস্ট হিসেবে। তো পরিশেষে গাড়ি তাদের চারজনকে একটা নির্দিষ্ট স্থানে নামিয়ে দিয়ে চলে যায়, আর এখান থেকে কিছু সামনে পায়ে হেঁটে যেতে হবে। চারিদিকে অন্ধকার, একটা গা ছমছমে পরিবেশ। যেহেতু তারা একই স্থান থেকে এ জায়গায় এসেছে তাই কথায় কথায় তাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়। এরই মাঝে লিজা তাদেরকে জানায় তাকে শহরের একদম সেন্ট্রাল পয়েন্টে যেতে হবে, মানে একদম শহরের মাঝ বরাবর। কিন্তু বাকিরা জানায় আমরা শহরের বিপরীত দিকে যে জঙ্গলটা আছে সেখানে যাব, অর্থাৎ দুজনের পথ দুই দিকে। লিজা তাদেরকে বলে তোমাদের কাজ হয়ে গেলে আমার সাথে দেখা করো, এই গ্রামটা একটু ঘুরে দেখা যাবে। আর এরপর তারা সবাই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। লিজা একদিকে এবং বাকি তিনজন ক্রেসি, ম্যাডিসন এবং টনি একদিকে। দেখানো হয় পরের দিন সকাল। লিজা একটা বাস স্টপে বসে আছে কারণ তাকে একটা প্রাসাদে যেতে হবে সেখানকার একটা পেন্টিং রেস্টোর করতে, আর এই জন্যই তার এই গ্রামে আসা। তো কিছুক্ষণ বসে থাকার পর লিজার কাছে একটা লোক আসে। এই লোকটার নাম হলো মার্কাস। মার্কাস লিজাকে বলে এখানে কিসের জন্য অপেক্ষা করছেন আপনি? এখানে তো কোনো বাস আসে না। লিজা একটু অবাক হয় কারণ সেখানে লেখা ছিল বাস স্টপ। লিজা তাকে জানায় যে সে এই গ্রামে যে বিশাল বড় প্রাসাদ রয়েছে সেখানেই যাবে। এতে মার্কাস নিজেই লিজাকে ওই প্রাসাদে ছেড়ে দেওয়ার কথা বলে, আর যেহেতু লিজা এখানকার কাউকেই চিনত না এজন্য সে মার্কাসকে খুব সহজেই বিশ্বাস করে এবং তার সাথে যেতে শুরু করে ওই প্রাসাদে। তো প্রথমে যাওয়ার সময় মার্কাস লিজাকে ওই বাড়ির পূর্বের মালিক এবং বর্তমান মালিকের সম্পর্কে বলে। সে বলে এখন যে মালিক রয়েছে তার নাম হলো ইমা। ইমা হলো একজন সাদাসিধে বিধবা মহিলা। তার হাজবেন্ড মারা যাওয়ার পর সে আর বিয়ে করেনি। কিছুক্ষণ পর তারা এসে পৌঁছায় প্রাসাদে। মার্কাস লিজাকে বলে এখন থেকে প্রায়ই মাঝে মধ্যেই আপনার সাথে আমার দেখা হবে, কারণ এই প্রাসাদের পাশেই যে পাবটা রয়েছে সেটা আমারই। হ্যাঁ, পাব, যেখানে বড় বড় লোকেরা ছোট ছোট গ্লাসে কিছু একটা পান করে। মার্কাসের কথা শুনে বোঝা যাচ্ছিল এই অল্প সময়ের মধ্যেই সে লিজাকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, এরপর আমাদেরকে দেখানো হয় এই প্রাসাদের ভেতরে যেখানে লিজা বসে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ওই প্রাসাদের মালিক ইমা লিজার কাছে আসে। কিন্তু সে লিজাকে ভালো মন্দ কিছু না বলেই সরাসরি ওই পেন্টিং এর কাছে নিয়ে যায় যেটাকে সে রিস্টোর করতে চায়। লিজা এত দূর থেকে এসেছে, তাকে তো এক গ্লাস পানি দেওয়া যেত। তো যাই হোক, এটা ইমার ব্যাপার, মানে বড় বড় লোকের বড় বড় ব্যাপার। ইমা লিজাকে বলে এই পেন্টিংটা 500 বছর পুরনো এবং একজন বিখ্যাত আর্টিস্ট এই পেন্টিংটা এঁকেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন প্রাসাদে আগুন লেগে যায়, আর আগুন নিভিয়ে ফেললেও এই পেন্টিংটার এই অবস্থা হয়ে যায়। লিজা দেখে পেন্টিং এর উপরে প্রচন্ড পরিমাণে ধুলা জমে আছে এবং ইমাকে জানায় এই ধরনের পেন্টিং রিস্টোর করতে তার প্রায় 2 মাসের মতো লাগবে। কিন্তু ইমা তাকে জানায় 2 মাস নয়, মাত্র 2 সপ্তাহের মধ্যেই তাকে এই পেন্টিংটা রিস্টোর করতে হবে। তার পেছনের কারণ হলো
এই পেন্টিংটা একটা বিখ্যাত আর্ট গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, আর এই জন্যই তাকে এত তাড়াহুড়ো করে এখানে ডেকে পাঠানো হয়েছে। আর এতে লিজা ইমাকে জানায়, হাতে যেহেতু সময় খুব কম, তাই আমি এই রুমেই থাকবো। এরপর লিজা সময় নষ্ট না করে সেই পেন্টিং রেজিস্টার করতে শুরু করে। লিজা তার কাজ করছিল, হঠাৎ লিজার কানে ভেসে আসে একটা অদ্ভুত গানের আওয়াজ। আর এই আওয়াজটা আসছিল ওপর থেকে, মানে এই প্রাসাদের ছাদ থেকে। এরপর লিজা ওই আওয়াজে পিছু করলে ছাদে এসে পৌঁছায় এবং দেখে ছাদের একটা কোণায় একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে গান গাচ্ছে। কিন্তু যখনই লিজা তার কাছে যায়, সে লিজাকে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। লিজা কিছুই বুঝতে পারে না কেন ওই মেয়েটা তাকে দেখে দৌড়ে পালিয়ে গেল। এরপর সিন এখান থেকে শিফট হয় জঙ্গলে, মানে ক্রেসি, ম্যাডিসন এবং টনির কাছে, যারা জঙ্গলের মধ্যে একটা তাঁবু বানিয়ে রয়েছে। ক্রেসি এবং ম্যাডিসন ঘুমিয়ে পড়লেও টনিকে দেখা যায় সে বাইরে একটা ক্যামেরা এবং মাইক সেট করছে, এবং এগুলো লাগানোর পর সে তার তাঁবুতে ফিরে আসে এবং কানে হেডফোন দিয়ে শুয়ে আছে। হঠাৎ করেই একটু পর সে তার হেডফোনে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আসলে এই হেডফোনটা ছিল ওই মাইকের সাথে কানেক্টেড। টনি বুঝতে পারে যে তার মাইকের আশেপাশে কেউ বা কিছু একটা ঘোরাঘুরি করছে। এইটা দেখার জন্য সে একটা টর্চ লাইট হাতে নিয়ে বাইরে যায় এবং একটু দূরে এগোতেই সে কাউকে অন্ধকারের মধ্যে দেখতে পায়। হঠাৎ করে টনি বিশাল একটা চিৎকার, ক্রেসি এবং মেডিসনের ঘুম ভেঙে যায়। এরপর মেডিসন ক্রেসিকে তাঁবুতে রেখে সে টনিকে খুঁজতে যায়। মেডিসন টনিকে খুঁজে না পেলেও তার মাথায় পড়ে থাকা ক্যাপটা খুঁজে পায়, আর ওই ক্যাপে রক্ত লেগেছিল। সে দৌড়ে আবারও তাঁবুতে ক্রেসির কাছে ফিরে আসে এবং তাকে ওই রক্তমাখা টনির ক্যাপ সম্পর্কে জানায়। কিন্তু সে সম্পূর্ণ কথা বলার আগেই কেউ তার গলা ধরে বাইরে থেকে টান দেয় এবং ক্রেসির সামনে থেকে তাকে টেনে হিসেবে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। ক্রেসি অনেক ভয় পেয়ে যায় এবং সে বাইরে বের হলে পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয়। এরপর দেখানো হয় মেডিসনকে। তার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় সে অদ্ভুত জেলখানার মতো একটা জায়গায় বন্দি, আর সেখানে সে বাদেও আরো 3 জন ছিল, যাদের মধ্যে টনি, ক্রেসি এবং আরো একজন অজানা লোক। তাদেরকে আলাদা আলাদা কয়েদখানায় রাখা হয়েছে। তারা অনেক ঘাবড়ে যায় এবং ভয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারা কেউই জানে না তাদের সাথে কি হতে চলেছে এবং কে তাদেরকে এখানে নিয়ে এসেছে, তার উদ্দেশ্যই বা কি। এরপর আবারও দেখানো হয় লিজাকে, যে এখনো ওই পেন্টিংয়েই কাজ করছিল। এরপর ইমা তার কাজ দেখার জন্য তার কাছে আসে এবং তাকে দেখে বোঝা যায় সে লিজার কাজে বেশ ইমপ্রেসড হয়েছে এবং লিজাকে ইনভাইট করে তার এবং তার মেয়ের সাথে খাবার খাওয়ার জন্য। খাবার খেতে গেলে লিজা দেখতে পায় এটা হলো ওই মেয়ে, যে মেয়ে ছাদে গান গাচ্ছিল এবং তাকে দেখে দৌড়ে পালিয়ে যায়। ওই দিনের ওই সকল ঘটনা লিজা ইমাকে জানায়। এতে ইমা বলে আসলে জুলিয়া, মানে তার মেয়ের নাম হলো জুলিয়া, সে অপরিচিত কাউকে দেখলেই অনেক লজ্জা পায়। তো খাবার খাওয়ার সময় কথায় কথায় লিজা জুলিয়াকে বলে, কোন ক্লাসে পড়ো তুমি? কিন্তু জুলিয়া এর উত্তর না দিয়ে একটু অহংকার দেখিয়ে সেখান থেকে উঠে চলে যায়। মানে সে এমন বোঝাতে চাচ্ছিল যে লিজার সাথে তার কথা বলতে কোনো ইন্টারেস্ট নেই। লিজা এতে একটু মন খারাপ করে, কিন্তু ইমা বলে আসলে আমার মেয়ের মানসিক একটা সমস্যা রয়েছে এবং স্কুলে পড়ার সময় সে তার সহপাঠীদের জন্য অনেক বিপজ্জনক ছিল, এজন্য আমি তাকে স্কুল থেকে ছাড়িয়ে দেই। এরপর সিন আবারও শিফট হয় ওই কয়েদখানায়, যেখানে ক্রেসি, মেডিসন এবং টনিকে বন্দি করে রাখা হয়েছে একটা বিশেষ কারণে। এবং কয়েদখানার মধ্যে একটা অদ্ভুত ধরনের কুয়ো দেখা যায়। অদ্ভুত ধরনের এই জন্য বললাম কারণ ওই কুয়োর গায়ে ল্যাটিন ভাষায় জাদু মন্ত্রের মতো অনেক কিছু লেখা ছিল। কিছুক্ষণ পরেই ওই কয়েদখানায় একজন অদ্ভুত বিশাল আকৃতির লোক আসে। তার হাতে ছিল একটা বালতি। এই অদ্ভুত দেখতে দানবের মতো লোকটির নাম হলো অরোরা, আর অরোরাই এদের সবাইকে কিডন্যাপ করে এখানে বন্দি করে রেখেছে। তো যাই হোক, সেখানে থাকা সবাই দেখতে পায় অরোরা তার হাতে থাকা বালতিটা ওই কুয়োর মধ্যে নামিয়ে দেয়। এরই মধ্যে টনি এবং বাকি সবাই তাদেরকে মুক্ত করার জন্য অরোরাকে বলতে থাকে এবং অনেক চেঁচামেচি করতে থাকে। এক পর্যায়ে অরোরা বিরক্ত হয়ে টনির কাছে গিয়ে ওকে বেধড়ক মারতে থাকে এবং আধমরা করে দেয়। টনি ওই দানবের কাছ থেকে বাঁচার জন্য কোনো রকমে পালিয়ে বাইরে আসার চেষ্টা করে, কিন্তু তার ভাগ্যটা ছিল খারাপ। ওই দানব তার কাছে থাকা একটা ধারালো ছুরি দিয়ে টনির পেট বরাবর, মানে মাঝ বরাবর মেরে দেয়। ব্যাস, টনির শরীর দুভাগে বিভক্ত হয়ে যায় এবং তাকে ফেলে দেয় ওই অদ্ভুত কুয়োর মধ্যে। আর টনিকে ওই কুয়োর মধ্যে ফেলে দেওয়ার পর ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ কানে আসতে শুরু করে। মনে হচ্ছে কেউ কোনো কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মানে ভেতরে এমন কিছু আছে যে মানুষের তাজা মাংস চিবিয়ে খায়। শব্দ শুনে এতটুকু কনফার্ম যে সে মানুষ নয়, কোনো নরখাদক বা নরপিশাচ। আর অরোরার দায়িত্ব হলো এই নরখাদককে খাদ্য জোগাড় করে দেওয়া, আর অরোরার খাদ্য হলো জীবিত মানুষ। এরপর আবারও লিজাকে দেখানো হয়,
যে ওই পেন্টিং রিস্টোর করার কাজ করছিল এবং প্রায় 15% মতো কাজ হয়ে এসেছে। হঠাৎ করে লিজা লক্ষ্য করে এখানে একটা শয়তানের ছবি আঁকা রয়েছে এবং আচমকা তার হাতে থাকা একটা ছোট ছুরি, যেটা দিয়ে সে পেন্টিং রিস্টোরে কাজ করে। ওই ছুরির আঘাতে লিজার হাত সামান্য একটু কেটে যায় এবং তার কিছুটা রক্ত পড়ে ওই পেন্টিং এর উপর, কিন্তু সেটাতে খুব একটা গুরুত্ব না দিয়ে তার কাজ করতে থাকে। এক পর্যায়ে বিদ্যুৎ চলে গেলে সে তার কাজ থামিয়ে দেয়, কারণ চারিদিকে অন্ধকার, এভাবে সে কাজ করতে পারবে না। হঠাৎ করে লিজার চোখ পড়ে অন্ধকারের মধ্যে। সে দেখে একটা বৃদ্ধ লোক তার রুমে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এবং এই লোকটা হলো লিজার বাবা, এবং সে তার নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে গলা কেটে দেয়। আর ঠিক তখনই লিজার ঘুম ভেঙে যায়। তার মানে এটা লিজার একটা স্বপ্ন ছিল। দেখানো হয় ওই কয়েদখানাকে। এখানে যারা এখন জীবিত রয়েছে তারা টনির সাথে যা হলো এগুলো দেখে এখানে আর থাকতে চায় না। এজন্যই অচেনা ব্যক্তি তার কাছে থাকা চাকু দিয়ে তার রুমে থাকা একটা ছোট ছিদ্রকে বড় করার চেষ্টা করছে, কিন্তু তার চাকুটা ভেঙে গেলে মেডিসিনের কাছে থাকা একটা ছোট চাকু মেডিসিন তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওই চাকুটা অচেনা লোক অবধি পৌঁছায় না। কিন্তু সে তার বুদ্ধি খাটিয়ে পায়ের জুতো খুলে হাত বাড়ালে চাকুটা তার হাতের নাগালে চলে আসে। দেখানো হয় মধ্যরাত, লিজা ঘুমিয়ে আছে এবং লিজার পাশ থেকে একটা অদ্ভুত দেখতে মেয়ে তার হাত লিজার গায়ের উপরে দেয় এবং তার হাতটাও ছিল একদম অদ্ভুত ভয়ঙ্কর রকম। হঠাৎ করে লিজার ঘুম ভেঙে যায় এবং সে তার সামনে একটা অদ্ভুত দেখতে ভয়ঙ্কর মহিলাকে দেখতে পায়। সে কিছু করবে তার আগেই তার ঘুম ভেঙে যায়, মানে এটাও একটা দুঃস্বপ্ন ছিল। এবার লিজা অনেক ঘাবড়ে যায় এবং পেন্টিং এর দিকে তাকালে দেখতে পায় পেন্টিং এর একটু অংশ আপনা আপনি রিস্টোর হয়ে গেছে, আর ওইখানে ওই ভয়ঙ্কর মহিলার ছবি, যে মহিলাকে সে স্বপ্নে দেখেছিল। লিজা ওই পেন্টিং এর দিকে ভয় নিয়ে তাকিয়েছিল, আর ঠিক তখনই সেখানে জুলিয়া আসে। আর এইবার জুলিয়া নিজে থেকে লিজার সাথে কথা বলে। সে লিজাকে বলে, আপনি ওই পেন্টিং এ যাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো ডরকা, সে এই বাড়িতেই থাকে। আর আরো একটা বিষয়, তুমি যে পেন্টিংটা রিস্টোর করছো এইটা অভিশপ্ত। যদি তুমি সম্পূর্ণভাবে ওই পেন্টিংটা রিস্টোর করে দাও তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এইসব অদ্ভুত কথা বলে জুলিয়া সেখান থেকে চলে যায়। এর মানে সে কোনোভাবে লিজাকে কোনো কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কি? এরপর লিজা মার্কাসে বাড়ি যায় এবং তার সাথে ঘটা সকল বিষয় মার্কাসের সাথে শেয়ার করে। আবারও দেখানো হয় অরোরাকে। সে এবার বালতিটা কুয়োর মধ্যে নামিয়ে দেয় এবং দেখানো হয় কুয়োর মধ্যে থাকা কেউ তার হাত কেটে ওই বালতিতে রক্ত ভরছে। আর এটা ছিল ওই নরখাদক বা শয়তান, যার ছবি লিজা রিস্টোর করেছিল এবং দেখে ভয় পেয়েছিল। আসলে এটা ছিল অদ্ভুত বিষয়, কেন একটা শয়তান নরখাদক নিজের রক্ত কাউকে দেবে? অবশ্যই কারণ রয়েছে, এবং তার রক্ত দিয়ে কি হয়? অদ্ভুত একটা প্রশ্ন থেকে যায় মনের মধ্যে। তো যাই হোক, রক্তের বদলে আবার ওই নরখাদককে জীবিত মানুষ খাবার হিসেবে দিয়ে থাকে। কথা মতো সে খাবারের জন্য অচেনা লোকের দিকে যেতে থাকে, মানে তাকে এবার খাবারের জন্য উৎসর্গ করা হবে। কিন্তু মেডিসন এটা ভালো করে জানতো, যদি ওই অচেনা লোকটা মারা যায় তাহলে তারা আর এখান থেকে বের হতে পারবে না, কারণ একমাত্র ওই অচেনা লোকের ঘরেই ওই ছোট ছিদ্রটা রয়েছে যার মাধ্যমে তারা এখান থেকে বের হতে পারে। তাই সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং অরোরাকে বিভিন্নভাবে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে। এর ফলে অরোরা অনেক রেগে যায় এবং মেডিসিনের দরজা খুলে তাকে বের করতে যায়, কিন্তু মেডিসিন 2 হাত দিয়ে দরজা ধরে থাকলে সে তার অবস্থাও টনির মতো করে এবং একটা ধারালো নখের মতো যন্ত্র দিয়ে তার পিঠের চামড়া উপড়ে ফেলে এবং তার সাথে তার চোখগুলো উপড়ে দেয়। আর সর্বশেষ তাকে ফেলে দেয় ওই কুয়োর মধ্যে, যেখানে আগে থেকেই অনেক মানুষের হাড়গুড় পড়ে আছে, এবং সে মেডিসিনকে জীবন্ত অবস্থাতেই টেনে হিঁচড়ে কামড়ে খেয়ে ফেলে। এদিকে দেখানো হয় জুলিয়াকে। সে বাইরে একটা কাপলকে দেখে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক তখনই লিজা জুলিয়ার ঘরে চলে আসে এবং সে জুলিয়াকে কান্না করতে দেখছিল। লিজা তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে, এগুলো সব আমার মায়ের জন্য। আমার মা শুধুমাত্র তার নিজের কথাই ভাবে। আর ঠিক তখনই সেখানে তার মা মানে ইমা চলে আসে এবং লিজাকে নিয়ে যায়। সে লিজাকে বলে, আসলে আমি জুলিয়াকে এই বাড়ি থেকে বের হতে দেই না, কারণ সে তার থেকে বয়সী অনেক বড় মানুষের সাথে ডেট করতে চায়, যা তার মায়ের কাছে খুবই জঘন্যতম একটা ব্যাপার। এরপর লিজা ইমাকে ওই পেন্টিংয়ের অভিশপ্ত হওয়ার বিষয়ে কথা বলে। এতে ইমা তাকে বলে, এটা হচ্ছে অন্যতম কারণ জুলিয়াকে ঘরে আটকে রাখার, কারণ সে অনেক সময় উল্টাপাল্টা কথা বলে, কিন্তু তুমি কখনো এই সব বিষয়ে গুরুত্ব দেবে না। এরপর রাতে আবারও লিজা ঘুমিয়ে থাকলে সে একটা স্বপ্ন দেখে, যেখানে ক্রেসি টনিকে একটা হুইল চেয়ারে বসিয়ে তার কাছে সাহায্য চাইছে। লিজা দেখে টনির চেহারায় কোনো মাংস নেই এবং তার পুরো শরীরে গর্তের মতো মাংস উধাও। এই স্বপ্ন দেখার পর সে মার্কাসকে এই সব বিষয় বলে।
তখন মার্কাস তাকে বলে, টনি, ক্রেসি এরা কারা? লিজা বলে, এরা হলো ট্যুরিস্ট। আমরা এই গ্রামে আসার সময় একসাথে এসেছিলাম। কিন্তু মার্কাস তাকে জানায়, কই, এ গ্রামে তো কোনো ট্যুরিস্ট আসেনি। যদি আসতো তাহলে সে জানতে পারত। এরপর লিজা প্রাসাদে ফিরে আসলে তার রুমে যায় এবং তার রুমে গেলে তার ওয়াশরুম থেকে কারো শব্দ আসে। মনে হচ্ছে কেউ ওয়াশরুমে আছে। লিজা আস্তে আস্তে ওয়াশরুমের দিকে যায় এবং দেখতে পায় বাথটাবে মেডিসন রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, ঠিক ওইভাবে যেভাবে তাকে ওই দানব অরোরা শেষ করেছিল। লিজা এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে সেখান থেকে পালাতে গিয়ে দরজা খুললে ইমার সাথে তার ধাক্কা লাগে এবং ইমা তার রুমে এসে দেখে সে বাথটাবে নল চালু রেখেছে এবং লিজা তাকে জানায় সে নাকি অদ্ভুত অদ্ভুত সব ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছে, এজন্য সে আর এখানে এই প্রাসাদে থাকতে পারবে না। ইমা লিজার এই কথা শুনে অনেক রেগে যায় এবং তাকে বলে, তোমার কাজ শেষ হওয়ার আগে তোমার কোথাও যাওয়া নেই, আর সময়ের পূর্বে যদি কাজ শেষ না হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। মানে ইমা এক প্রকার ওয়ার্নিং দেয় লিজাকে। এখন লিজার কিছুই করার ছিল না, যেহেতু কাজ নিয়েছে তাই সেটা কমপ্লিটও করতেই হবে। দেখানো হয় ওই কয়েদখানায় থাকা অচেনা লোককে। সে চাকুর সাহায্যে তার রুমে থাকা ওই ছোট ছিদ্রটা খুলতে সক্ষম হয়েছে এবং সে ক্রেসিকে বলে, চিন্তা করো না, আমি এখান থেকে বের হয়ে তোমার জন্য সাহায্য নিয়ে আসব। এরপর যখনই সে ওই ছিদ্র দিয়ে বের হওয়ার চেষ্টা করে, ওই নরখাদক যে কুয়োর মধ্যে ছিল সে ওই ছিদ্রর মাধ্যমে ওখানে এসে ওই লোককে কামড়ে খেতে শুরু করে। আর এগুলো এক প্রকার স্বপ্নের মতোই লাগছিল ক্রেসির কাছে। আর এইবার সে প্রথমবারের থেকেও অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে লিজা পেন্টিং রিস্টোর করার সময় সে আরও একটা চিত্র ফুটিয়ে তোলে। আর এইবার সে দেখে একটা ছোট বাচ্চাকে মেরে গাছের সাথে টাঙিয়ে রাখা হয়েছিল। অন্যদিকে ইমা আয়নার মধ্যে কার সাথে যেন কথা বলছিল এবং এক অদ্ভুত ধরনের লাল পানি পান করছিল। আসলে লাল পানি নয়, এটা হচ্ছে ওই কুয়ো থেকে অরোরা বালতির সাহায্যে যে রক্ত তুলেছিল সে রক্ত, এবং এটি হলো ওই নরখাদকের, যার রক্ত পান করলে কখনো বার্ধক্য আসে না, মানে যৌবন ধরে রাখা যায়। এবং ইমা আয়নার মধ্যে যার সাথে কথা বলছিল সে অন্য কেউ নয়, ডরকা, যাকে আমরা এই পেন্টিংয়ে এবং লিজার স্বপ্নে দেখেছিলাম। আসলে ওটা স্বপ্ন ছিল না, ওইটা লিজার সাথে বাস্তবেই হয়েছিল। ইমা এবং ডরকা দুজনেই পিশাচ, আর এর বদলে তারা ওই নরখাদককে জীবিত মানুষ উৎসর্গ করে। এটা এই জন্য নয় যে তাদের সাথে এটা ডিল করা রয়েছে, বরং এটা এই জন্য যাতে ওই নরখাদকের শরীরে কখনো রক্তের কমতি না হয় এবং তারা সর্বদা ওই রক্ত পান করে যুবতী থাকতে পারে। দেখা যায় জুলিয়া আবারও লিজার কাছে এসেছে এবং লিজাকে ওই পেন্টিং রিস্টোর করার জন্য নিষেধ করে। সে লিজাকে বলে, ওই পেন্টিংটা 500 বছর আগে বানানো হয়েছিল। যদি তুমি এই পেন্টিংটা সম্পূর্ণ রিস্টোর করো তাহলে আমার মায়ের নেক্সট টার্গেট হবে তুমি, মানে তোমাকে বলে দেওয়া হবে। আর এর আগেও আমার মা, ডরকা এবং কিছু লোক বিলি নামের একটা মেয়েকে এরকমভাবে স্যাক্রিফাইস দিয়েছিল। আসলে তারা গোরান নামের একটা শয়তানকে এই পেন্টিংয়ের সাহায্যে বন্দি বানিয়ে রেখেছে এবং প্রত্যেক 500 বছর পর লাল চন্দ্রিমার রাতে একজন মেয়েকে বলি দেওয়া হয়। আর বিনিময়ে তারা ওই শয়তানের থেকে একটা অভিশাপ নেয়, যেটা হচ্ছে 500 বছর জীবিত থাকার অভিশাপ। আর এরপর আবারও শুরু হবে তার মায়ের মৃত্যু খেলা, মানে নিরীহ মানুষকে মেরে ওই নরখাদককে দেওয়া, যাতে সে রক্ত পান করে চিরকাল যুবতী থাকতে পারে। কিন্তু জুলিয়া এটা চায় না। এর মানে জুলিয়া কোনো ছোট বাচ্চা নয়। আজ থেকে প্রায় 500 বছর আগে যখন তার বয়স 13 থেকে 14 বছর ছিল তখন তাকে এই নরখাদকের রক্ত পান করানো হয়েছিল। আর এই জন্য তার বয়স সেখানেই থেমে যায়। আর এই জন্যই সে তার থেকে বয়সী বড় লোকদের সাথে ডেট করতে চাইছিল, কারণ সে শারীরিক দিক দিয়ে বাচ্চা হলেও মানসিকভাবে বয়স্ক। আর এখান থেকে আরও একটা বিষয় বোঝা যায়, সেটা হচ্ছে যে ব্যক্তি যে বয়সে ওই নরখাদকের রক্ত পান করেছে সে ওই বয়সে আটকে গেছে, মানে বয়স কমবেও না বাড়বেও না। কিন্তু এইসব কথা লিজার বিশ্বাস হয় না, কারণ ইমা তাকে বলেছিল জুলিয়ার মাথায় সমস্যা রয়েছে এবং সে যেন এইসব বিষয় খেয়াল না করে। এরপর জুলিয়া লিজাকে ক্রেসি, ম্যাডিসন এবং টনির সম্পর্কে বলে, যাদেরকে ওই দানব অরোরা নরখাদককে উৎসর্গ করার জন্য বন্দি করে রেখেছে। লিজা এইবার অবাক হয়ে যায়, আর এখন সে জুলিয়ার সম্পূর্ণ কথা বিশ্বাস করতে শুরু করে এবং জুলিয়া তাকে লুকিয়ে ওই কয়েদখানায় নিয়ে যাওয়ার কথা বলে এবং পরবর্তীতে তারা দুজন লুকিয়ে ওই কয়েদখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর ওই কয়েদখানা ছিল এই প্রাসাদেরই এক কোনায়। তারা দুজন যাওয়ার পথে অরোরাকে দেখতে পায় যে ওই কয়েদখানার দিকে যাচ্ছিল। এরপর ইমা জুলিয়াকে খুঁজতে খুঁজতে ওই রুমে এসে পৌঁছায়, কিন্তু সৌভাগ্যবশত সে লিজাকে দেখতে পায় না। জুলিয়া লিজাকে সামনে এগোতে বলে এবং সে যায় ইমার কাছে যেন সে সন্দেহ করতে না পারে। এরপর লিজা অরোরার পিছু করতে থাকে এবং নিচে কয়েদখানায় যাওয়ার আগে সে একটা হাতিয়ার তার সাথে নেয়
এক পর্যায়ে অরোরার সন্দেহ হয়, তার মনে হয় তার পেছনে কেউ রয়েছে, কিন্তু সে পেছনে তাকালে কাউকেই দেখতে পায় না এবং আবারও আগে এগোতে থাকে। কিন্তু এইবার দুর্ভাগ্যবশত লিজার মাধ্যমে একটু শব্দ হয় এবং অরোরা একটা হাতিয়ার নিয়ে তাকে খুঁজতে থাকে। কিন্তু লিজা এমন এক জায়গায় লুকিয়ে পড়ে যেখানে অরোরা পৌঁছাতে পারবে না। আসলে লিজা যেখানে লুকিয়ে ছিল সেখানে মানুষের মৃত শরীর কেটে রাখা ছিল, আর এগুলো এতটা ভয়ানক হয়ে গেছিল যে সেই মৃত শরীরে পোকা ধরে গেছে। আর সেখানে মৃত শরীরের পরে থাকা কাপড় চোপড় দেখে লিজা বুঝতে পারে এই মৃত্যুগুলো কয়েক দশক থেকে হয়ে আসছে। এরপর দেখানো হয় অরোরা ক্রেসির কয়েদখানার দরজা খুলে দিচ্ছে, মানে এইবার ক্রেসির পালা। কিন্তু ক্রেসির কাছে গেলে ক্রেসি তাকে আঘাত করে সেখান থেকে পালাতে যায়, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে কি করবে কিছুই বুঝতে পারছিল না এবং এক পর্যায়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে ক্রেসির জ্ঞান ফিরে আসলে অরোরা তার চাকু আগুনে গরম করে ক্রেসির মুখে চেপে ধরে। ক্রেসির চিৎকার শুনে লিজা সেখানে এসে পৌঁছায়। অরোরা ক্রেসিকে কুয়োর মধ্যে ফেলবে, ঠিক ওই সময়ে লিজা তার কাছে থাকা হাতিয়ার দিয়ে অরোরাকে পেছন থেকে আঘাত করে। ক্রেসি কুয়োর মধ্যে থাকা একটা হাতল ধরে ফেলে এবং নিচে পড়ার হাত থেকে বেঁচে যায়। এদিকে দেখানো হয় অরোরা বেহুশ হয়ে গেছে। আসলে অরোরার দানবের মতো শক্তি হলেও সে একজন মানুষ, কিন্তু সে একজন সাধারণ মানুষের থেকে অনেক ভয়ানক এবং শক্তিশালী। এরপর লিজা ক্রেসিকে নিয়ে সেখান থেকে পালাতে গেলে আচমকায় একটা কাঁটা ক্রেসির পায়ের মধ্যে ঢুকে যায় এবং এপার ওপার হয়ে যায় এবং অনেক মুশকিলে লিজা তার পা থেকে ওই কাঁটাটা বের করে, যা খুবই যন্ত্রণাদায়ক ছিল। এদিকে অরোরার জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় তার সামনে কুয়োর মধ্যে থাকা ওই শয়তান নরখাদক দাঁড়িয়ে আছে। আর এটাই ছিল শয়তান গোরান নামক নরখাদক, যাকে প্রত্যেক 500 বছরে জাদু মন্ত্রের মাধ্যমে বন্দী করে রাখা হয়। যেহেতু কুয়োর মুখে ইটালিয়ান ভাষায় বিভিন্ন জাদু মন্ত্র লেখা ছিল, তাই ওই শয়তান নরখাদক কুয়োর মুখ দিয়ে বাইরে বের হতে পারতো না। কিন্তু ওই অচেনা লোক যে ছোট ছিদ্রটা খোলা রেখে গেছে, ওইটা দিয়েই বের হয়েছে এই শয়তান নরখাদক। অরোরা বুঝতে পারে যে তার আর কিছুই করার নেই এবং সে ওই নরখাদকের সাথে পেরে উঠবে না। এজন্য সে নিজে থেকেই ওই নরখাদকের কাছে নিজেকে উৎসর্গ করে এবং গরান তাকে জীবন্ত খেয়ে ফেলে। এদিকে লিজা এবং ক্রেসি যখন পালাচ্ছিল, ঠিক তখন তারা তাদের সামনে মার্কাসকে দেখতে পায়। মার্কাসের হাতে ছিল একটা আধুনিক তীর ধনুক হাতিয়ার। লিজা মনে করছিল মার্কাস হয়তোবা তাদেরকে সাহায্য করার জন্য এসেছে, কিন্তু সে ভুল। মার্কাস তার হাতিয়ার দিয়ে ক্রেসিকে সেখানেই মেরে দেয় এবং লিজাকে নিয়ে যায় ইমার কাছে। মানে মার্কাসও এদের মধ্যে একজন শয়তান। চন্দ্র একদম লাল, আর ইমা লিজাকে দিয়ে পেন্টিংয়ের বাকি কাজটুকু রিস্টোর করায় এবং আস্তে আস্তে সম্পূর্ণ পেন্টিংটা পরিষ্কার হয়ে গেলে লিজা দেখতে পায় ওই পেন্টিং ইমা সহ মার্কাসও রয়েছে, আর এরা 500 বছর থেকে জীবিত। আর এখানে আমরা একজন বৃদ্ধ মানুষকেও দেখতে পাই। হয়তোবা সেই বৃদ্ধ লোকটা তার বৃদ্ধ বয়সেই শয়তান নরখাদকের রক্ত পান করেছিল, এই জন্য তার বয়স বৃদ্ধকালে আটকে গেছে। পেন্টিং রিস্টোর করার পর লিজা লক্ষ্য করে পেন্টিংয়ের মধ্যে ইমার হাতে একটা কাগজের টুকরা রয়েছে, আর সেখানে লেখা অদ্ভুত সব মন্ত্র। আসলে ইমা বিলি নামের মেয়েকে বলি দিয়ে ওই নরখাদককে এখানে ডেকে নেয় এবং মন্ত্রের সাহায্যে তাকে কুয়োর মধ্যে বন্দি করে ফেলে। অর্থাৎ তারা ওই শয়তান নরখাদককে জোর করে এত বছর বন্দি করে রেখেছে। তাহলে এখন ওই নরখাদকের মুক্তি হলে কতটা হিংস্র হতে পারে। যাই হোক, কিছুক্ষণ পরে জুলিয়া লিজাকে বাঁচানোর জন্য আগুন দিয়ে ওই পেন্টিংটা পুড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং লিজাকে ছেড়ে দিতে বলে। কিন্তু ইমা রেগে গিয়ে মার্কাসকে হুকুম দেয় জুলিয়াকে শেষ করে দিতে। আর মার্কাস জুলিয়ার দিকে হাতিয়ার তাক করলে লিজা পেন্টিং রিস্টোর করার কেমিক্যাল তার মুখে ছুঁড়ে মারে। আর এই জন্য ইমা মার্কাসের কাছে থেকে ওই হাতিয়ারটা নিয়ে লিজাকে শ্যুট করে দেয়। আর তখনই আমরা দেখতে পাই ঘড়িতেও ঠিক 12টা বাজে, মানে ওই অভিশাপ শেষ হয়ে গেছে। আর এদিকে সম্পূর্ণ ছবিটা রিস্টোর করা এখনো হয়নি, যার ফলে সেখানে থাকা সবাই আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকে এবং আগুনে পুড়ে যাওয়ার মতো ছাই হয়ে যায়। সর্বশেষ আমাদেরকে দেখানো হয় জুলিয়াকে। সে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছিল, যেটা তার স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, এবং সে বাকিদের মতোই ছাই হয়ে যায়। কিন্তু জুলিয়া এখানে অনেক খুশি ছিল, কারণ সে সর্বদাই চাচ্ছিল তারও স্বাভাবিকভাবে সবকিছু হোক। তো এরপর সেখানে ওই গোরান নামে নরখাদক চলে আসে। লিজা তাড়াতাড়ি ওই ঘরের দরজাটা বন্ধ করে দেয় এবং ওই পেন্টিংয়ে ইমার হাতে যে কাগজের টুকরো রয়েছে যেটায় মন্ত্র লেখা ছিল, ওই মন্ত্র লিজা পড়তে শুরু করে। ততক্ষণে ওই নরখাদক দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ফেলে। কিন্তু লিজার ওই মন্ত্র পড়া শেষ, মানে ওই নরখাদক এখন লিজার নিয়ন্ত্রণে চলে এসেছে এবং লিজা তাকে আবার ওই কুয়োর মধ্যে চলে যেতে বলে। আর আবারও বন্দী হয়ে যায় ওই নরখাদক। আর এখন লিজা এই 500 বছরের অভিশাপকে নিয়ন্ত্রণ করবে। এরপর দেখানো হয় 30 বছর পরের সময়কে, যেখানে লিজা এখনো যুবতী। এর মানে সে ওই শয়তানের রক্ত পান করেছে। কিন্তু লিজা ইমার মতো ছিল না। সে নরখাদকের রক্তকে ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করত
এবং এর বিনিময়ে মিলিয়ন মিলিয়ন টাকা নেয়। আর এরপর আমাদেরকে দেখানো হয় গোরান নামের নরখাদককে। এই মুভির এইটুকু ছিল একদম ভবিষ্যৎ দুনিয়ার মতো, মানে সায়েন্স ফিকশন মুভির মতো। একটা আধুনিক বৈজ্ঞানিক মেশিনের সাহায্যে তার রক্ত বের করা হচ্ছে, আর এর বদলে লিজা তাকে মানুষ দেয় না, বরং একটা ইঞ্জেকশনের মাধ্যমে তার শরীরে এক ধরনের কেমিক্যাল পুশ করানো হয় যাতে তার শরীরে রক্তের কমতি না হয়। অর্থাৎ লিজা এই খেলার সম্পূর্ণ চালটাই পাল্টে দিয়েছে। একটু পরেই একজন ডাক্তারকে দেখানো হয় যে ওই নরখাদককে ইঞ্জেকশন পুশ করাচ্ছে, আর ওই নরখাদক অসহ্য যন্ত্রণায় চিৎকার ও ছটফট করছে। এটা দেখে বোঝা যায় লিজা তার ওই 3 জন বন্ধুর প্রতিশোধ নিচ্ছে গোরানের থেকে, এবং তার চিৎকার ছিল ওই সকল নিরীহ মানুষের বদলা যাদেরকে সে এতদিন খেয়ে এসেছে, আর এখন সামনে 500 বছরের জন্য এটাই তার শাস্তি। তো এই ছিল আজকের দ্য ওয়েল মুভির অসাধারণ গল্প সম্পর্কে কমেন্ট করতে ভুলো না। আর গল্পটা ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং হান্টিং কটেজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। দেখা হচ্ছে পরের কোনো অসাধারণ ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।